বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রাথমিক চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়ে পাল্টাপাল্টি দাবি ইরান যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ চায় না কট্টর ইরানিরা, প্রতিবাদে বিক্ষোভ। মার্কিন অভিযানের সংখ্যায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষিত করছে ইরান। টানেল গুড়িয়ে মাইন পেতে তৈরি করা হচ্ছে নিরাপত্তা বলয়। আদালতের রায়ের পর ঐতিহাসিক কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম। হারানো ঐতিহ্য ফিরে পাবে সেন্টারটি, দাবি উচ্ছ্বসিত মার্কিনীদের। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হবে রোববারই। ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তি স্বাক্ষরের পরই সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। আগের যে কোনো মার্কিন প্রশাসনের তুলনায় বর্তমানে ইরানের সাথে সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি। বলেন, ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যের সাথে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। তার আশাবাদ, পুরো প্রক্রিয়া দ্রুত ও সহজভাবে হবে, নতুবা বিকল্পের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় জানান, চুক্তির জন্য একটি শান্তি কাঠামো নিয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। 24 ঘন্টার মধ্যেই হতে পারে ইলেকট্রনিক চুক্তি স্বাক্ষর। অবশ্য রোববারই চুক্তির বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় না কট্টর ইরানিরা। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিশোধ রক্ত দিয়েই নিতে চায় অনুসারীরা। রোববার ওয়াশিংটনের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে তেহরানের রাস্তায় নামে কয়েকশো আন্দোলনকারী। প্রধান আলোচক ও স্পিকার বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের বেশ কয়েকজন এমপিও। আবারও রাজপথে ইরানিরা, এবার প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে রোববার রাজধানী তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরে বিক্ষোভ করেন শত শত ইরানি। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকারী প্রশাসনের সঙ্গে সমঝোতা করায় ক্ষোভ তাদের। বর্তমান প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন কট্টরপন্থীরা। স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন তারা। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তি ঘিরে নাখোশ ইরানের বেশ কয়েকজন এমপিও। প্রস্তাবিত চুক্তিটি ইরানি জাতির স্বার্থ রক্ষা করে না বলেও অভিযোগ তাদের। দাবি করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথ থেকে সরে যাচ্ছেন বর্তমান আলোচকরা। আমাদের হরমুজের উপর কর্তৃত্ব রয়েছে। ইরান যে প্রস্তাবে রাজি হয়েছে তাতে সম্মতি দেওয়া উচিত ছিল না। তারা বলে কোনো চুক্তি না হলে আলোচনা ভেঙে পড়বে। আমি দর কষাকষির বিপক্ষে নই, আপনাদের যা ইচ্ছা করুন, কিন্তু এমন একটা কিছু উপহার দিন যা এই জাতির স্বার্থ রক্ষা করে। ইরানকে নিচে নামাবেন না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে পৌঁছালেও ইরানের জব্দকৃত সম্পদ, পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় মিলবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যুক্তরাষ্ট্রের অভিযানের সংখ্যায় সমৃদ্ধ ইউরেনিয়াম সুরক্ষায় ব্যাপক তোড়জোড় চালাচ্ছে ইরান। নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিজেরাই উড়িয়ে দিচ্ছে কিছু টানেল, প্রবেশ পথে পুঁতে রাখছে মাইন। বোমা তৈরির প্রায় উপযোগী ইউরেনিয়ামের মজুতের কাছে যাতে মার্কিন বাহিনী পৌঁছাতে না পারে, সেজন্যই এই তৎপরতা। গোয়েন্দা সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানের অন্যতম অজুহাতই ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা। তবে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ শত্রুদের হাতে তুলে না দেওয়ার বিষয়ে অনড় ইরান। আপাতত যুদ্ধ থেমেছে, তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনাও। তবে মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামের কি হবে তা এখনও অনিশ্চিত। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য। গত 1 মাস ধরেই নিজেদের ইউরেনিয়ামের সুরক্ষায় ব্যাপক তৎপর তেহরান। মূলত যেসব ইউরেনিয়ামের মান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি, সেসবই সুরক্ষিত করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের সাথে সম্পৃক্ত অন্তত 5টি সূত্রের বরাতে CNN জানিয়েছে, যেসব ভূগর্ভস্থ স্থানে এই ইউরেনিয়ামগুলো রাখা হয়েছে সেগুলোর টানেল নিয়ন্ত্রিত বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে পুঁতে রাখা হচ্ছে মাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম জব্দে ডোনাল্ড ট্রাম্প স্থল অভিযানের হুমকি ধামকি দেওয়ার পর থেকেই এই তোড়জোড় চালাচ্ছে তেহরান। বলা হচ্ছে, ইরানের নতুন এই নিরাপত্তা বলয়ের কারণে তাদের কাছে থাকা প্রায় 1/2 টন অতি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ 1 মাস আগের তুলনায় আরও বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ।
এমন অবস্থায় চুক্তি হলে এগুলো সরিয়ে নেওয়া ও ধ্বংসের দায়িত্ব কে নেবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যা আলোচনার টেবিলে বাড়তি সুবিধা দিচ্ছে ইরানকে। মার্কিন কর্মকর্তাদের দাবি, চুক্তি হলে যুক্তরাষ্ট্রের হাতে নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দিতে রাজি হয়েছে তেহরান, পরে সেগুলো ধ্বংস করা হবে। তবে এ বিষয়ে তেহরানের অবস্থান বিপরীতমুখী। তারা বলছে ইউরেনিয়াম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সমঝোতা স্মারকে সই হওয়ার পর শুরু হবে পারমাণবিক ইস্যুতে আলোচনা। সাইবার হামলার শিকার ইরানের 4টি বড় ব্যাংক। আর্থিক সেবায় সাময়িক বিপর্যয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মিল্লি ইরান, ব্যাংক সাদেরাত ইরান ও ব্যাংক তেজারাত। এই সময়ে মোবাইল ও অনলাইন ব্যাংকিং, এটিএম সহ কার্ড ব্যবহারে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা। সমন্বিত কমিটি জানিয়েছে, তদন্তে সীমিত পরিসরের একটি সাইবার হামলার খবর পাওয়া গেছে। অস্বাভাবিকতা শনাক্তের পরপরই গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো গ্রাহকের তথ্য ফাঁস বা অ্যাকাউন্টে অনুমোদনহীন প্রবেশের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতি নিয়ে রোববার আলোচনায় বসেন দেশটির নেতারা। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, প্রস্তাবিত সমঝোতা স্মারকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আগে যে কঠোর শর্তের কথা বলা হয়েছিল সেগুলো অনেকটাই শিথিল করা হয়েছে। তাদের মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের প্রধান উদ্বেগের বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি খসড়া প্রস্তাবে। ফলে চুক্তির কার্যকারিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে, দাবি তেল আবিবের। লেবাননে সামরিক আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। রোববার ভোর থেকে থেমে থেমে চলছে ড্রোন হামলা ও গোলাবর্ষণ। নাবাতিয়ের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রিহান শহরে হামলায় প্রাণ হারিয়েছেন শহরটির মেয়র সহ 2 জন। টায়ারেও প্রাণহানির শিকার একজন। পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি সেনাদের ঘাঁটিতে 2টি ড্রোন ছুড়েছে তারা। লেবানিজ সরকারের সাথে ইসরায়েলের 2 দফা যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি আগ্রাসন। প্রথম দফা চুক্তির মাত্র 10 মিনিটের মাথায় শতাধিক স্থানে হামলা চালায় তেল আবিব। ইরানের সাথে সম্ভাব্য চুক্তিতে লেবাননে হামলা বন্ধের শর্ত থাকলেও তা মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শিগগিরই সাক্ষাৎ হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবারে G7 সম্মেলনের সাইডলাইনে দেখা করবে তারা। হোয়াইট হাউস নিশ্চিত করেছে এই তথ্য। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2 নেতার। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ফ্রান্সে অবস্থান করছেন মোদি। সপ্তাহব্যাপী বিদেশ সফরে স্লোভাকিয়ায় যাওয়ার কথাও রয়েছে তার। ধারণা করা হচ্ছে G7 সম্মেলনে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ ইস্যুতে আলোচনা করবেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ জলপথটি বিপদমুক্ত করতে সহায়তার আশ্বাস দিয়েছে G7 এর সদস্য দেশ যুক্তরাজ্য, ফ্রান্স। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে কেনেডি সেন্টার থেকে সরিয়ে ফেলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ঐতিহাসিক এই সাংস্কৃতিক কেন্দ্র পুরনো পরিচয়ে ফেরায় উচ্ছ্বসিত মার্কিনীরা। হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে নিজের নাম যুক্ত করেন ট্রাম্প। তবে এক রায়ে আদালত জানায় তার এই পদক্ষেপ অবৈধ। ওয়াশিংটনের ঐতিহাসিক কেনেডি সেন্টার থেকে খুলে ফেলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্বলিত নামফলক। মাত্র 6 মাস আগে ঐতিহাসিক এই সাংস্কৃতিক কেন্দ্রের নামে ট্রাম্পের নাম যুক্ত করার পর লাগানো হয়েছিল ফলকটি। হত্যাকাণ্ডের শিকার প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মরণে 50 বছর আগে ওয়াশিংটন ডিসিতে গড়ে তোলা হয়েছিল জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। অনবদ্য স্থাপত্য শৈলীর কারণে কেনেডি সেন্টার নামে যা পায় তুমুল জনপ্রিয়তা। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পরই এই সাংস্কৃতিক কেন্দ্রের সংস্কারে ব্যাপক তোড়জোড় শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। সেন্টারের চেয়ারম্যানকে অপসারণ করে নিজেকে সেই পদে ঘোষণা করে গঠন করেন নতুন বোর্ড। পরে নবগঠিত বিতর্কিত বোর্ডের সিদ্ধান্তেই সেন্টারে যুক্ত হয় ট্রাম্পের নাম। নতুন নাম হয় ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। এই নাম পরিবর্তন নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন মার্কিনীদের বড় একটি অংশ। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ঐতিহাসিক কেনেডি সেন্টারের নাম পরিবর্তনকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির আদালত। এরপরই খুলে ফেলা হয় পরিবর্তিত নামফলক। আদালতের সিদ্ধান্তে বেশ খুশি হয় সাধারণ মানুষ।
And I was very happy. নাম পরিবর্তনের পর আমি বোর্ডকে একটি চিঠি লিখে বলেছিলাম এটি এমন লোকদের হাতে চলে গিয়েছে যারা শিল্প সম্পর্কে কিছুই বোঝে না। আমি খুবই মর্মাহত হয়েছিলাম, তবে এখন খুব খুশি যে এটি পরিবর্তন হচ্ছে। I think that's really আমার কাছে এই সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলা মানে প্রয়াত প্রেসিডেন্ট কেনেডির প্রতি আস্থা ফিরিয়ে আনা। the faith in him. কেনেডি সেন্টারে নাটক, সঙ্গীত, নৃত্য, জ্যাজ, অপেরা সহ ক্লাসিক্যাল কনসার্ট আয়োজন করা হয়। ওয়াশিংটনের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি F-18 হর্নেট যুদ্ধবিমান। দুর্ঘটনার আগ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন পাইলট। সৌভাগ্যবশত আর কোনো প্রাণহানির ঘটনা হয়নি। তবে আছড়ে পড়া যুদ্ধবিমানটি থেকে আগুন ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের বনাঞ্চলে। সেটি দাবানলে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনের রিমরক লেকের কাছে এই দুর্ঘটনা ঘটে। রুটিন ট্রেনিং চলাকালে হঠাৎ করেই আছড়ে পড়ে ফাইটার জেটটি। যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি, তদন্ত করছে কর্তৃপক্ষ। শান্তিবাদী নীতির জন্য পরিচিত জাপান, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়ে বাড়ছে বিতর্ক। সংবিধান সংশোধন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং অস্ত্র রফতানির বিধিনিষেধ শিথিলের পরিকল্পনার বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছেন সাধারণ জাপানিরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নতুন সামরিক নীতির বিরুদ্ধে টোকিও রাস্তায় বিক্ষোভে নেমেছে শত শত জাপানি নাগরিক। তাদের একটাই বার্তা, যুদ্ধ নয়, শান্তি। ব্যানার ও প্লাকার্ড হাতে বিক্ষোভকারীরা সরকারের নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এসব পদক্ষেপ জাপানকে ধীরে ধীরে যুদ্ধ পরবর্তী শান্তিপূর্ণ অবস্থান থেকে দূরে সরিয়ে নিচ্ছে। জাপানের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার খুবই কম। অস্ত্র চুক্তিতে জড়ানোর চেয়ে অন্যান্য দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে স্থিতিশীল খাদ্য সরবরাহ নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই শান্তিবাদী নীতির জন্য পরিচিত জাপান। দীর্ঘদিন ধরে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মেনে চলছে দেশটি। তবে বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে টোকিও। কিয়োটো নিউজের তথ্য অনুযায়ী চলতি বছরের শেষ দিকে দেশের 3টি প্রধান নিরাপত্তা নথি সংশোধনের খসড়া প্রস্তাব অনুমোদন করবে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করাই লক্ষ্য তাদের। বিক্ষোভকারীদের আশঙ্কা, আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে সামরিক শক্তি বৃদ্ধির এই উদ্যোগ ভবিষ্যতে জাপানের নিরাপত্তা নীতিতে আরও বড় পরিবর্তনের পথ তৈরি করবে। তাই সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জনমতের প্রতিফলন নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিরক্ষা ব্যয়ের বৃদ্ধিকে সীমিত রাখার যে নীতি ছিল তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। আগে প্রতিরক্ষা ব্যয় জিডিপির 1% মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হতো, এখন সেই সীমা কার্যত ভেঙে দেওয়া হয়েছে। যথেষ্ট আলোচনা কিংবা জনস্বার্থ প্রকাশ ছাড়াই সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির জন্য আইন প্রণয়নের সিদ্ধান্ত আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। সরকারের দাবি, চীন, উত্তর কোরিয়া ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো জরুরি। এবার যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে এক ভারতীয় তরুণের। নিহতের নাম গুরভেজ সিং। তার বয়স ছিল 26 বছর। লন্ডনের ডরমার্স ওয়েলস লেনে পাওয়া যায় তার মরদেহ। ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশকে কল করে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস। পুলিশ জানায় রাত প্রায় 12:30টার দিকে একটি দোকানের সামনে হয় এই হামলার ঘটনা। একই ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয় 30 বছর বয়সী আরও একজনকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় সন্দেহভাজন 7 জনকে আটক করেছে পুলিশ। তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। হত্যার কারণ জানা যায়নি, এখনো চলছে তদন্ত। ভারতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর কমপক্ষে 5 সদস্য নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনী জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবতরণের সময় বিধ্বস্ত হয় অ্যান্তনভ AN-32 মডেলের পরিবহন বিমানটি। নিহতদের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন একজন কো-পাইলট। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মূলত যাত্রী ও মালামাল পরিবহনে ব্যবহার করা হয়। এর আগে 2019 সালে অরুণাচল প্রদেশে একই মডেলের বিমান বিধ্বস্তে কমপক্ষে 13 জন নিহত হয়েছিল। অতিরিক্ত জনসংখ্যার চাপ ঘিরে বিভক্ত সুইজারল্যান্ড। উত্তপ্ত দেশটির রাজনীতি। অধিবাসী সংখ্যা 1 কোটির নিচে রাখতে নতুন অভিবাসন নীতি চায় একটি পক্ষ। ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক নিয়েও আপত্তি তুলেছে অনেকে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক গণভোট আয়োজন করেছে দেশটি। আজ রায় জানাবে দেশটির জনগণ।
শান্তিপ্রিয় দেশ সুইজারল্যান্ড, আর সে দেশে উন্নত জীবনের আশায় পাড়ি জমায় হাজার হাজার অভিবাসী। কিন্তু এখন জনসংখ্যার চাপ কমাতে গণভোট হতে যাচ্ছে দেশটিতে, যার ভিত্তিতে অভিবাসন সংক্রান্ত নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্কে আসতে পারে ব্যাপক পরিবর্তন। 2002 এর আগে দেশটিতে জনসংখ্যা ছিল 73 লাখ, 2 যুগেই তা ছাড়িয়েছে 95 লাখে। এর মধ্যে 28% বিদেশি নাগরিক। 2031 সাল নাগাদ এই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে বলে মত দেন বিশেষজ্ঞরা। এ ইস্যুতে আগুনে ঘি ঢালছে দেশটির ডানপন্থী দল। চলছে ব্যাপক প্রচারণা। বলা হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা স্থানীয় অবকাঠামোয় তীব্র চাপ ফেলছে, সেই সাথে বাড়ছে বাড়ি ভাড়া এবং অপরাধ। ইইউ এর প্রভাবমুক্ত নীতির দাবিও করেছে তারা। দেশের আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা যথেষ্ট। 1 কোটির বেশি মানুষ হলে আমরা তাদের কোথায় রাখবো? তবে ভিন্নমত পোষণ করেছে কোনো বিরোধী দল সহ ব্যবসায়ীরা। এই নিয়ে বিভাজনের সুর দেশটিতে। এই সিদ্ধান্ত সুইজারল্যান্ডকে দরিদ্র করে তোলার ঝুঁকি তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে তা বর্তমান সময়ে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অনেক সচেতন নাগরিকেরাও ডানপন্থীদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমি চাই আমাদের দেশে আরো মানুষ আসুক, কারণ আমি যখন অবসরে যাব তখন আমার পেনশন ব্যবস্থার খরচ যোগাতে কর দেওয়ার মতো কর্মক্ষম মানুষ তো লাগবে। ব্যবসায়ীদের মতে এ প্রস্তাব পাশ হলে দেশে দক্ষ শ্রমিকের তীব্র সংকট দেখা দিবে, আর একই সাথে তাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার ইইউ এর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রোববারে নির্বাচনে ব্যালট বাক্সই বলে দেবে সুইজারল্যান্ডে বসবাসকারী নাগরিকদের ভাগ্য। সেই সাথে ইউরোপের বুকে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তাও ঠিক করে দেবে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট হামলায় নিহত ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দি আরাগুয়ে গ্যাংয়ের লিডার নিনো গেরেরা অভিযানে সহায়তা করেছে ভেনেজুয়েলার সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দিয়েছেন এই ঘোষণা। ট্রুথ সোশ্যালে এই হামলার ভিডিও প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। লাতিন আমেরিকা জুড়ে একাধিক কুকীর্তি রয়েছে ট্রেন দি আরাগুয়া গ্যাংয়ের। বহু আগে থেকেই সন্ত্রাসী চক্রটিকে টার্গেট করে রেখেছিল ট্রাম্প প্রশাসন। গ্যাংটির সাথে ভেনেজুয়েলার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদেরও যোগসাজশের অভিযোগ উঠেছিল। আলবেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই অগ্নিরূপ ধারণ করছে। শনিবারও দেশজুড়ে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরোধিতায় রাস্তায় নামে জনতা। এই দিন অ্যাড্রিয়াটিক উপকূলে বিতর্কিত প্রকল্প ঘিরে দেয়া কাঁটাতারের বেড়া ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে জড়ায় সংঘর্ষে। রাজধানী তিরানাতেও হয়েছে আন্দোলন। আলবেনিয়া বিক্রির জন্য নয়, এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। অবিলম্বে সংরক্ষিত এলাকায় রিসোর্ট তৈরির প্রকল্প বন্ধের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবিও জানান তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন স্থানীয় সময় 14 জুনই ঐতিহাসিক চুক্তিটি বাস্তবায়িত হবে। তবে এই সম্ভাব্য শান্তি চুক্তি এবং আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। এই সম্ভাব্য চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন ডেমোক্রেটরা। ট্রাম্পের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যাডাম শিফ লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ। আমি আশা করি তার কথাই ঠিক, কিন্তু আমরা আগেও এমন কথা শুনেছি। সেই সঙ্গে শুনেছি বহু ভাঙা প্রতিশ্রুতির গল্প। তিনি নতুন যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর পেছনে ব্যয় কমাতে পারেননি, আর এটি মার্কিন জনগণের গভীর ক্ষতি করেছে। চুক্তিটিকে আরো কঠোর ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্রেট দলের মার্কিন কংগ্রেস সদস্য সেথ মল্টন। সংবাদ মাধ্যম এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সমঝোতাকে আত্মসমর্পণ চুক্তি হিসেবে বর্ণনা করে বলেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি চুক্তি। এটি মূলত ইরানের সর্বোচ্চ নেতার কাছে ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণ দলিল। মার্কিন করদাতাদের বিপুল ক্ষতির খতিয়ান তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে মর্টন বলেন, আমি বলতে চাচ্ছি করদাতাদের $100 বিলিয়ন ইতোমধ্যে এই যুদ্ধে ঢালা হয়েছে। 14 জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন, আর বিনিময়ে আমরা এমন একটি চুক্তি পাচ্ছি যা কেবল হরমুজ প্রণালীকে পুনরায় খুলে দেবে, যা এই বোকা যুদ্ধ শুরু হওয়ার আগেও উন্মুক্ত ছিল। এটি কিভাবে একটি জয় হতে পারে? হোয়াইট হাউস এই চুক্তিকে বড় কূটনৈতিক সাফল্য দাবি করলেও ডেমোক্রেটদের এমন জোরালো আপত্তি এবং ইরানের আগে দোদুল্যমান অবস্থানের কারণে চুক্তিটি শেষ পর্যন্ত কতটা স্থায়ী রূপ নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুযায়ী দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। এই তালিকায় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে
এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত 9 জুন এই সূচকের 20তম সংস্করণ প্রকাশ করে সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস IEP। বিশ্বের 99.7% জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে 163টি স্বাধীন রাষ্ট্র ও ভূখণ্ডের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এবারের সূচকে 5-এর মধ্যে 2.226 স্কোর নিয়ে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান 117তম। 3টি প্রধান ক্ষেত্রে মোট 23টি সূচক ব্যবহার করে এই মূল্যায়ন করা হয়। ক্ষেত্রগুলো হলো সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত এবং সামরিকীকরণ। বাংলাদেশের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা স্কোর 2.579, চলমান সংঘাতে 2.237 এবং সামরিকীকরণে 1.615। IEP এর মূল্যায়নে দেশের শান্তির মাত্রাকে রাখা হয়েছে মাঝারি শ্রেণীতে। GPI এর কোনো দেশের স্কোর যত কম হয় সেই দেশের শান্তির মাত্রা তত বেশি বলে বিবেচিত হয়। দক্ষিণ এশিয়ায় এবারও সবচেয়ে শান্তিপূর্ণ দেশের অবস্থান ধরে রেখেছে ভুটান। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান 16তম এবং এই অঞ্চলে একমাত্র দেশ হিসেবে তাদের শান্তির মাত্রাকে উচ্চ শ্রেণীতে রাখা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, যার বৈশ্বিক অবস্থান 67তম। তৃতীয় স্থানে থাকা নেপাল রয়েছে বিশ্ব তালিকার 111তম অবস্থানে। চলমান সংঘাত সংক্রান্ত সূচকে অবনতির কারণে ভারতের শান্তির মাত্রা নেমেছে নিম্ন শ্রেণীতে। দক্ষিণ এশিয়ায় দেশটির অবস্থান 5ম এবং বৈশ্বিক তালিকায় 127তম। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান যথাক্রমে 152তম ও 157তম অবস্থানে রয়েছে। বরাবরের মতো এই অঞ্চলের সবচেয়ে অশান্ত ও অস্থিতিশীল দেশগুলোর তালিকার নিচের দিকে রয়েছে দেশ দুটি। বৈশ্বিকভাবে টানা 19 বছরের মতো বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের অবস্থানে উঠে এসেছে রাশিয়া। এরপর রয়েছে সুদান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইউক্রেন ও ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী 2026 সালে শান্তির সূচকে সবচেয়ে বড় আঞ্চলিক অবনতি হয়েছে দক্ষিণ এশিয়ায়। এই অঞ্চলে গড়ে শান্তির মাত্রা কমেছে 2.3%। মূলত চলমান সংঘাতের অবনতি এর প্রধান কারণ, যেখানে পরিস্থিতির অবনতি হয়েছে 7.1%। এর পেছনে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও সীমান্ত উত্তেজনাকে প্রধান প্রভাবক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে গত 1 বছরে বৈশ্বিক শান্তির মাত্রা কমেছে 0.7%। ফলে টানা 12 বছর ধরে বিশ্বজুড়ে শান্তির সূচকে ধারাবাহিক অবনতি দেখা গেল। মূল্যায়নের আওতায় থাকা 163টি দেশের মধ্যে 99টি দেশে শান্তির অবনতি ঘটেছে, বিপরীতে উন্নতি হয়েছে 62টি দেশে। GPI এর এবারের প্রতিবেদনে ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকির বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশকে রপ্তানিমুখী জ্বালানি আমদানি নির্ভর দেশ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, LNGর উচ্চ মূল্য এবং বিশ্ব বাজারের চাহিদা কমার প্রভাবে চাপের মুখে পড়তে পারে দেশের অর্থনীতি। জ্বালানিতে আমদানি নির্ভরতা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত হুমকির ক্ষেত্রে বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আর্থিক রাজস্ব ঝুঁকির ক্ষেত্রে দেশের পরিস্থিতি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী সংকট আরো গভীর এবং হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচল অবস্থা তৈরি হলে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় GDPর 1.5 থেকে 2.5% পর্যন্ত বাড়তে পারে। এছাড়া চরম পরিস্থিতিতে প্রথম বছরে বৈশ্বিক GDP 0.6% সংকুচিত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এমন বৈশ্বিক মন্দার সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হবে দক্ষিণ এশিয়ার আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলোকে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় 114 একর বা 345 বিঘা জমি খুঁজে পেয়েছে তারা। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে। আদালতকে পাবলিক প্রসিকিউটর PP জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী, সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। দুদক সূত্র জানিয়েছে, বেনজির আহমেদের সম্পদ কেনার 83টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
নথিপত্রে দেখা যায় এই ৮৩টি দলিলে জমি রয়েছে প্রায় ১১৪ একর। ৩৩% ১ বিঘা ধরলে ৩৪৫ বিঘা। এর মধ্যে বেনজির স্ত্রী জিশান মির্জার নামে অন্তত ৮১ একর বা ২৪৫ বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি কম ৭.৬ একর বা ২৩ বিঘা। বাকি প্রায় ২৬ একর বা প্রায় ৭৯ বিঘা জমি রয়েছে তার ৩ মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। বেনজির আহমেদের ৩ মেয়ে হলেন ফারহিন রিশতা বিনতে বেনজির, তাহসিন রাইসা বিনতে বেনজির এবং জারা জেরিন বিনতে বেনজির। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করার চেষ্টা করে এতে দেখা যায় ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জের শাহাপুরে একটি দলিলে রয়েছে ১৩ একর বা ৩৯ বিঘার বেশি জমি। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা হয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে ১৬,১৫,০০,০০০ টাকার কিছু বেশি। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে জমি কেনা হয়েছে সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার পরিচয়। বেনজির আহমেদ পুলিশে চাকুরিরত থাকার সময় তার স্ত্রী কোনো পেশায় রয়েছেন বলে জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির এক ভিডিও বার্তায় বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। পরে আরো জানা যায় তার স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ৩৩টি ব্যাংক হিসাব রয়েছে, কিন্তু ওইসব ব্যাংক হিসাবে কত টাকা রয়েছে তা জানা যায়নি। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক ও তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক। সে সময় বেনজির আহমেদের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দ করার আদেশ দেন আদালত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জুন জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।